ঢাকার কোনো এক বিলাসবহুল 5 স্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইট কিংবা হয়তো ভিনদেশি কোনো পরাশক্তির রাজধানীর কড়া নিরাপত্তা বেষ্টিত রুদ্ধদ্বার কক্ষ। বাইরের পৃথিবীতে তখন সাধারণ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই শীতাতপ নিয়ন্ত্রিত সাউন্ড প্রুফ কক্ষটিতে তখন চলছে এক নির্ঘুম ভয়ঙ্কর দর কষাকষি। বিশাল মেহগনি কাঠের টেবিলের উপর রাখা আছে কয়েকশো পৃষ্ঠার একটি নীল রঙের ফাইল। ফাইলের মলাটে ইংরেজিতে লেখা কিছু আইনি শব্দ, যার আড়ালে লুকিয়ে আছে একটি দেশের আগামী 25 বছরের ভাগ্য। টেবিলের এক পাশে বসে আছেন বিদেশি এক কর্পোরেট অলিগার্ক, তার মুখে তৃপ্তির এক ক্রূর হাসি, আর অন্য পাশে বসে আছেন বাংলাদেশের পতিত স্বৈরাচারী সরকারের এক শীর্ষ মন্ত্রী ও কয়েকজন আমলা। বিদেশি কোম্পানির প্রতিনিধি একটি মন্ট ব্ল্যাঙ্ক কলম এগিয়ে দিলেন মন্ত্রীর দিকে। মন্ত্রী জানেন এই চুক্তির প্রতিটি লাইন বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ফাঁসির দড়ি। তিনি জানেন এই চুক্তিতে সই করার অর্থ হলো দেশের 17 কোটি মানুষকে আগামী কয়েক দশক ধরে একটি কর্পোরেট দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলা। কিন্তু তিনি দ্বিধা করলেন না, কারণ এই চুক্তির পেছনের অদৃশ্য শর্তটি হলো বিদেশি ওই পরাশক্তির রাজনৈতিক সমর্থন, যা তাদের অবৈধ ক্ষমতাকে বছরের পর বছর টিকিয়ে রাখবে। মন্ত্রী কাপা হাতে সই করে দিলেন, আর ঠিক সেই মুহূর্তেই হাজার হাজার মেগাওয়াট বিদ্যুতের ভুয়া প্রতিশ্রুতির আড়ালে চিরতরে বিক্রি হয়ে গেল বাংলাদেশের আলো। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি হলো বাংলাদেশের বিদ্যুৎ খাতের সেই কালো চুক্তিগুলোর জন্ম বৃত্তান্ত। চলুন আজ সাংবাদিকতার আতশী কাজ ছড়িয়ে সরাসরি প্রবেশ করি সেই অন্ধকার অধ্যায়ে, যেখানে ক্যাপাসিটি চার্জ আর ইনডেমনিটির আড়ালে একটি দেশের পুরো ভবিষ্যৎকে নিলামে তোলা হয়েছিল। বিদ্যুৎ খাতের এই কালো চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর এবং পৈশাচিক অস্ত্রটির নাম হলো ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া। সাধারণ মানুষ যখন মাসের শেষে কষ্টার্জিত টাকায় বিদ্যুতের বিল দেয়, তখন তারা ঘুণাক্ষরেও জানে না যে তাদের দেওয়া টাকার একটি বিশাল অংশ এমন সব বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের পকেটে যাচ্ছে, যারা মাসে 1 ইউনিট বিদ্যুৎও উৎপাদন করেনি। কিভাবে কাজ করে এই ক্যাপাসিটি চার্জ? ধরুন বিদেশি কোনো কোম্পানি বা দেশীয় কোনো মাফিয়া একটি বিদ্যুৎ কেন্দ্র বানালো। সরকারের সাথে তাদের চুক্তি হলো এমন যে সরকার ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনুক বা না কিনুক, ওই কেন্দ্রটিকে বসিয়ে বসিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা ভাড়া দিতে হবে। বিশ্বের কোনো সুস্থ, স্বাধীন এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র এমন আত্মঘাতী চুক্তিতে সই করতে পারে না, কিন্তু বিগত সরকার ঠিক এই কাজটি করেছিল। তারা দেশি বিদেশি অলিগার্কদের সাথে মিলে এমন একটি ফাঁদ তৈরি করেছিল, যেখানে বিদ্যুৎ উৎপাদন না করেও কেবল সক্ষমতা দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে। গত 1.5 দশকে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই 1 লাখ কোটি টাকার বেশি রাষ্ট্রের কোষাগার থেকে বের করে নেওয়া হয়েছে। এটি কোনো স্বাভাবিক ব্যবসা ছিল না, এটি ছিল জনগণের ট্যাক্সের টাকা সরাসরি সুইস ব্যাংক বা সিঙ্গাপুরের অফশোর অ্যাকাউন্টে পাচার করার একটি বৈধ লাইসেন্স। এই চুক্তির নকশা যারা করেছিল তারা জানতো যে একদিন এই ঋণের ভারে দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু ততদিনে তাদের আখের গোছানো হয়ে যাবে। লুটপাটের এমন একটি ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বাস্তবায়নের পথে একটি বড় বিশাল বাধা ছিল দেশের আইনি ব্যবস্থা। যদি কেউ এই অসম চুক্তির বিরুদ্ধে আদালতে রিট করে, যদি কোনো সৎ বিচারক এই চুক্তি বাতিল করে দেন, বিগত সরকারের নীতি নির্ধারকরা ছিলেন অত্যন্ত ধূর্ত। তারা জানতেন এই চুক্তি একদিন ধরা পড়বে, তাই তারা 2010 সালে সংসদে পাশ করলেন এক কলঙ্কজনক কালো আইন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, যা মানুষের কাছে ইনডেমনিটি আইন বা দায়মুক্তি আইন নামে পরিচিত। এই আইনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কোনো চুক্তির বিরুদ্ধে দেশের কোনো আদালতে কোনো মামলা করা যাবে না। কোনো নাগরিক, কোনো সংস্থা, এমনকি দুর্নীতি দমন কমিশনও এই চুক্তিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। একটি গণতান্ত্রিক দেশে যেখানে আইনের শাসন থাকার কথা, সেখানে কেবল একটি নির্দিষ্ট খাতের লুটপাটকে সুরক্ষা দেওয়ার জন্য আদালতকে আক্ষরিক অর্থে অন্ধ এবং বোবা বানিয়ে দেওয়া হলো। এই দায়মুক্তি আইনের ছায়ায় বিনা টেন্ডারে কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই শত শত কোটি টাকার কাজ দেওয়া হলো নিজেদের দলীয় আশীর্বাদ পুষ্ট ব্যবসায়ীদের। রাতারাতি গড়ে উঠল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের এক মাফিয়া সিন্ডিকেট। একটি জাতির হাত পা বেঁধে তাদের মুখে ইনডেমনিটির স্কচ টেপ লাগিয়ে দিয়ে তাদের পকেট কাটা হলো দিনের পর দিন। কুইক রেন্টালের লুটপাটের পর শুরু হলো মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অধ্যায়। রামপাল, পায়রা, রূপপুর এবং আদানির গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র, এগুলো এক একটি যেন উন্নয়নের মরীচিকা। মানুষকে দেখানো হলো বিশাল সব চিমনি, টারবাইন আর হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। টিভিতে রাত দিন প্রচার করা হলো শতভাগ বিদ্যুতায়নের সফলতার গল্প, কিন্তু পর্দার পেছনের গল্পটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এই মেগা প্রকল্পগুলোর জন্য যে পরিমাণ বিদেশি ঋণ নেওয়া হয়েছিল তার শর্তগুলো ছিল অত্যন্ত কঠিন। প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে কৃত্রিমভাবে। যে কেন্দ্রটি বানাতে হয়তো $1 বিলিয়ন লাগতো, সেটির বাজেট দেখানো হয়েছে $3 বিলিয়ন, আর মাঝখানের এই বিশাল অঙ্কের টাকা কমিশন হিসেবে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হলো আদানির সাথে করা অসম
বৈষম্য চুক্তি, যেখানে দেশের ভেতরেই আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে আছে, সেখানে ভারতের ঝাড়খণ্ড থেকে অত্যন্ত চড়া দামে বিদ্যুৎ কেনার এই চুক্তিটি ছিল আক্ষরিক অর্থেই দেশের সাথে চরম বেইমানি। এই চুক্তিগুলোর মাধ্যমে দেশের রিজার্ভকে এমনভাবে ফোকলা করে দেওয়া হয়েছে যে আজ কয়লা বা গ্যাস কেনার মতো সামান্য ডলারও বাংলাদেশ ব্যাংকের ভল্টে অবশিষ্ট নেই। মেগা প্রকল্পের আড়ালে আসলে তৈরি করা হয়েছিল মেগা মানি লন্ডারিং এর এক অদৃশ্য পাইপলাইন। লোডশেডিংয়ের এই অন্ধকারেও লুকিয়ে আছে ফ্যাসিবাদের অনেক নোংরা রূপ, বৈষম্য। যখন দেশে বিদ্যুৎ সংকট শুরু হয় তখন সেই সংকটের বোঝা কখনো সমানভাবে বণ্টিত হয় না। স্ক্রিনটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একপাশে ঢাকার গুলশান, বনানী বা সচিবালয়ের ঝলমলে আলো, সেখানে এসির বাতাসে বসে ক্ষমতাবানরা বলছেন একটু ধৈর্য ধরুন, বিশ্ববাজারের সংকট। আর অন্য পাশে কুড়িগ্রাম, সাতক্ষীরা বা ভোলার একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে টানা 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ নেই। সেখানে হাসপাতালের ইনকিউবেটরে অক্সিজেনের অভাবে ছটফট করছে একটি নবজাতক শিশু। আর পরীক্ষার আগের রাতে হারিকেনের আলোয় ঘেমে নিয়ে পড়ছে এক শিক্ষার্থী। এটি কেবল পাওয়ার ডিস্ট্রিবিউশন বা বিদ্যুৎ বিতরণের ত্রুটি নয়, এটি হলো একটি মানসিকতার প্রতিফলন। বিগত সরকার চেয়েছিল কেবল ক্ষমতামহল, ভিআইপি জোন এবং তাদের সমর্থক পুঁজিপতিদের সন্তুষ্ট রাখতে। সাধারণ মানুষ, যাদের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, যাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তাদের ঘুটঘুটে অন্ধকারে ফেলে রাখা হয়েছিল। বিদ্যুতের এই বৈষম্য প্রমাণ করে যে তাদের তথাকথিত উন্নয়ন ছিল কেবল মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর জন্য, সাধারণ 17 কোটি মানুষের জন্য নয়। 5ই আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। কিন্তু সেই কালো চুক্তিগুলো কি বাতিল হয়েছে? সেই ইনডেমনিটি আইনের শেকল কি ছিঁড়ে ফেলা হয়েছে? বর্তমান সরকার আজ এক চরম ঐতিহাসিক এবং আইনি অগ্নিপরীক্ষার মুখোমুখি। একদিকে দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের আগুনে পড়ছে, অন্যদিকে আদানি এবং অন্যান্য বিদেশি কোম্পানিগুলো তাদের বকেয়া বিলের জন্য আন্তর্জাতিক সালিশি আদালতের হুমকি দিচ্ছে। সরকার এখন এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তারা যদি এই চুক্তিগুলো বাতিল করতে যায়, তবে বিদেশি পরাশক্তিগুলো তাদের সর্বশক্তি দিয়ে বাধা দেবে। তারা আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সম্পদ ফ্রিজ করার চেষ্টা করবে। আর যদি সরকার এই চুক্তিগুলো মেনে নিয়ে দিনের পর দিন তাদের ক্যাপাসিটি চার্জ দিতে থাকে, তবে দেশের অর্থনীতি চিরতরে দেউলিয়া হয়ে যাবে। বর্তমান নীতি নির্ধারকদের প্রমাণ করতে হবে যে তারা 5ই আগস্টের স্পিরিট বুকে ধারণ করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন কিনা। আন্তর্জাতিক আইনে ওডিয়াস ডেপ্ট বা জঘন্য ঋণের আওতায় এই ধরনের দেশবিরোধী এবং দুর্নীতিগ্রস্ত চুক্তি বাতিল করার সম্পূর্ণ অধিকার একটি সার্বভৌম রাষ্ট্রের রয়েছে। এখন দেখার বিষয় বর্তমান সরকারের সেই সৎ সাহস আছে কিনা, নাকি তারাও অতীতের সরকারের মতোই মাফিয়াদের কাছে মাথা নত করবে। রাত গভীর হচ্ছে। ঢাকার একটি ঘনবসতিপূর্ণ এলাকা, টানা কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ নেই। জেনারেটরের আওয়াজও থমকে গেছে তেলের অভাবে। চারদিকে এমন ঘুটঘুটে অন্ধকার যে মনে হচ্ছে পুরো শহরটাকে একটি কালো চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একটি ছোট টিনের ঘরের বারান্দায় বসে আছে এক তরুণ। প্রচন্ড গরমে তার শরীর ঘামে ভিজে গেছে। সে তার মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে একটি পুরনো খবরের কাগজের দিকে তাকিয়ে আছে। সেখানে বড় বড় অক্ষরে লেখা, শতভাগ বিদ্যুতায়নের সফলতায় বাংলাদেশ। তরুণটির ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্য ভরা ক্রূর হাসি। এই তরুণটি 5ই আগস্ট রাজপথে ছিল। সে বুলেটের সামনে বুক পেতে দিয়ে একটি দানবের পতন ঘটিয়েছে। আজ এই অন্ধকারে বসে সে বুঝতে পারছে কেবল স্বৈরাচার পালালেই স্বাধীনতা আসে না। যে অদৃশ্য কালো চুক্তিগুলো দেশের আলো বিক্রি করে দিয়েছে, সেই চুক্তিগুলোকে যতক্ষণ না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা যাচ্ছে, ততক্ষণ এই অন্ধকার কাটবে না। দূরে কোথাও একটি পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো, কিন্তু এই তরুণটির চোখে মুখে কোনো ভয় নেই, আছে কেবল এক ভয়ঙ্কর জিঘাংসা। তার জ্বলন্ত চোখ দুটো অন্ধকারে যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। ক্ষমতার অলিন্দে বসে থাকা মানুষগুলো হয়তো এখনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সমাধানের ছক করছেন, কিন্তু তারা ভুলে গেছেন এই অন্ধকার রাজপথ কখনো ঘুমায় না। অতীতের পাপের বোঝা যদি বর্তমান সরকার নিজেদের ঘাড়ে তুলে নেন, তবে এই ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকেই জন্ম নেবে নতুন এক প্রলয়। পূব আকাশে ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি, কিন্তু ষড়যন্ত্রের এই রাত যত গভীরই হোক না কেন, বাংলার এই অকুতভয় প্রহরীরা ঠিকই তাদের স্বাধীনতাকে রক্ষা করবে। কালো চুক্তির ব্লু প্রিন্ট হয়তো দেশের আলো চুরি করেছিল, কিন্তু মানুষের ভেতরের বারুদে যে আগুন জ্বলছে তা নেভানোর ক্ষমতা কোনো চুক্তির নেই।